আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা এমএস ওয়ার্ডের একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা একদম এমএস ওয়ার্ডের গেটিং স্টার্টেড থেকে শুরু করব। আশা করছি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে এবং অনেকের জন্য এটি হেল্পফুল হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইডে যে আমরা একদম গেটিং স্টার্টেড থেকে শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা আজকের ক্লাসটির মেইন আলোচনায় চলে যাচ্ছি। আপনারা একটু আমাকে নিশ্চিত করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। জি স্যার, বোঝা যাচ্ছে, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে। জি স্যার, সব ঠিক আছে। আদাব স্যার। জি এটা কি আসলে এই যে কোর্স ডাটা এন্ট্রি কোর্সের ফার্স্ট ক্লাস? জি 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 এই কোর্সের প্রথম ক্লাস আজকে। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি কোশ্চেন করার একটা সুযোগ দেব। আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো রেকর্ডের মেইন জায়গাটুকু রেকর্ড হওয়ার পরে আমি রেকর্ডটা স্টপ করে আপনাদের প্রশ্ন করার সুযোগ দেব। না হলে যেটা হয়, ওকে। পরবর্তী ক্লাসটা অনেক লং হয়ে যায়, পরে আপনাদের দেখতে বিরক্ত লাগে। ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করব আজকে শুরু থেকেই। এখানে আমি মোহাম্মদ ফিরোজ। আমি আপনাদেরকে যে কাজগুলি করাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটার ক্লাস আমি 3 মাসে নিব। প্রত্যেকটা মাসে আপনি প্রত্যেক সপ্তাহে 4টা করে 16টা ক্লাস পাবেন প্রত্যেক মাসে, এবং এই 16টা ক্লাস পরে একটা পরীক্ষা। প্রতি 15 দিন পর 16তম ক্লাসে গিয়ে একটা পরীক্ষা নেব আমরা, অর্থাৎ প্রথম মাইক্রোসফট ওয়ার্ডের 15টা ক্লাস নেওয়ার পরে 16তম ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা এক্সাম হবে। হ্যাঁ, এই গত ব্যাচটায় আমরা পরীক্ষাগুলো অত ভালোভাবে সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে নিতে পারিনি, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। এই ব্যাচে ইনশাল্লাহ পরীক্ষাগুলো হবে স্ট্যান্ডার্ড মানের। বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা আপনি বলতে পারেন যে এনএসডি এর সিলেবাস, যেটা সেই সিলেবাস অনুযায়ী আমরা এবারে কোর্সটাকে সুন্দরভাবে সাজিয়েছি আমাদের মতো করে। এবং আপনি যদি তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি আপনি পরীক্ষা দেন কোনো জায়গায়, আশা করি আপনি পাশ করবেন। আমি এই লেভেলে আপনাদের এটাকে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, তো আজকে আমরা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি। চলুন আমরা শুরু করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি শেষে ইনশাল্লাহ এগুলো সলভ করে দেবো। আর প্রত্যেক দিন আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এই হোমওয়ার্কটুকু করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ড আসলে কি? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর একটা সফটওয়্যার। আমরা ওয়ার্ড প্রসেসিং বলতে কোনো লেখাকে আমরা যদি ম্যানিপুলেট করতে চাই বা কোনো বিশেষভাবে সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি তার মধ্যে প্রধান একটি সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ড। এখান থেকে আমরা কি কি করতে পারি? লেখা প্রসেস করতে পারি, ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি এবং ডকুমেন্টকে প্রিন্ট করতে পারি। লঞ্চিং মাইক্রোসফট ওয়ার্ড। চলুন আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটাকে লঞ্চ করে, অর্থাৎ এটাকে কিভাবে স্টার্ট করতে হয়, ওপেন করতে হয়, সেটাই আমরা শুরুতে দেখাবো। আপনাদের যাদের মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যার নেই, আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন, অথবা কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন সেটাও আপনি ইউজ করতে পারবেন। এজন্য মেসেঞ্জারে নক দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা প্রোভাইড করব। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016টা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী 2012 বা 2009, 7 যেটা খুশি, 1997 সাল থেকে এই পর্যন্ত যেটা খুশি ব্যবহার করতে পারেন। প্রায় সমান একই রকম কাছাকাছি সব ইন্টারফেস। যদি কোনোটা সমস্যা দেখা যায় আমি সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, চলুন আমরা শুরু করি। আমাদের যে এটা আছে, আমরা যদি এখানে আমরা মূলত 2-3 ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে পারি।
প্রথমত যেটা পারি সেটা সবচেয়ে ইউনিভার্সাল যে সিস্টেম, আমরা উইন্ডোজ আর প্রেস করব। উইন্ডোজ আর প্রেস করার পরে দেখবেন এখানে একটা রান কমান্ড ওপেন হয়েছে। এখানে আপনি লিখে দেবেন ওয়ার্ড। ওকে, ওয়ার্ড যদি লিখে এন্টার দেন, দেখেন এখানে এভাবে কাজ হচ্ছে না। আমরা এখানে লিখব এমএস ওয়ার্ড। কি লিখব? এমএস ওয়ার্ড। ওকে, তো এখানে এভাবে যদি দেখেন আপনাদের কাজ হচ্ছে না, আপনি এখানে একটু সফটওয়্যারটার নামের দিকে তাকাবো আমরা। দেখেন এখানে এভাবে কাজ না হলে আপনি কি করবেন? স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে এই জায়গাটাতে চলে যাবেন। এখানে গিয়ে নিচের দিকে দেখবেন যে এমএস ওয়ার্ড লেখা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এক্সেল লেখা আছে। আমরা যদি আরও একটু এই দিকে যাই, নিচের দিকে যাই, পাবলিশার, সিকিউরিটি, এই যে ওয়ার্ড, WORD, ওয়ার্ড 2016 লেখা আছে। এই ওয়ার্ড 2016 তখনই লেখা পাবো যখন এটা আমার সফটওয়্যার ইনস্টল করা থাকবে। এটাতে ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা এভাবে ইন্টারফেস শো করবে, ওপেনিং স্ক্রিন শো করবে। এরপরে আপনার এখানে বাম দিকে রিসেন্টলি আমরা যতগুলো কাজ করেছি সেই কাজগুলো আমরা দেখতে পাবো সব কিছুর বাম দিকে। প্রত্যেকটা ইন্টারফেসের ভিতরে আমরা বাম দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি সেই কাজগুলো। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি, এগুলো হলো প্রিসেট আকারে দেওয়া আছে। এই যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো টেমপ্লেট বলা হয়। এই টেমপ্লেট এখানে লেখা আছে টেমপ্লেট। এখানে আপনি অনলাইন টেমপ্লেট সার্চ দিয়েও ইউজ করতে পারবেন। এখানে প্রথমে দেখছি আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে, এইটাতে ক্লিক করলে আমরা হোল একটা হোয়াইট ডকুমেন্ট পেয়ে যাব। এবং এর পাশে এখান থেকে এই যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে তৈরি করা আছে, এগুলোকে আপনারা ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা সাদা একটা ফাইল ওপেন হবে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে দেখেন এখানে আছে টেক এ ট্যুর, তারপরে আরও বিভিন্ন ধরনের প্রিসেট এখানে আছে। আমি যদি মনে করি শেষে লাস্টের দিক থেকে এই একটাতে যদি ক্লিক করি, ইনভাইটেশন, পার্টি ইনভাইটেশন নামে একটা টেমপ্লেট এখানে তৈরি করা আছে। এটাতে সাপোজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে পার্টি ইনভাইটেশনের একটা চমৎকার কার্ড এখানে তৈরি করে দেওয়া আছে। আপনি যদি এখানে ক্রিয়েট লেখা আছে, দেখেন ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হবে। প্রথমে ডাউনলোড হওয়ার পরে এইটাকে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা যে সবার থাকবে এমনটিও না, ভার্সন অনুযায়ী 2016 ভার্সনে এটা আপনারা পাবেন। ওকে, এটা যখন এখানে ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে পার্টি ইনভাইটেশন এটা আপনার মতো করে এখন এডিট করে ইউজ করতে পারবেন। মনে করেন পার্টি ইনভাইটেশন, আপনি বার্থডে পার্টি ইনভাইটেশন এরকম করে ইউজ করতে পারেন। তারপরে নিচে যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করে দিয়ে, এগুলোকে পরিবর্তন করে দিয়ে আপনি প্লিজ ব্রিং ড্যাশ, এখানে আপনি যা চান, মনে করেন যে চাইলেন যে আপনার দিস ইনভাইটেশন কার্ড, এই ইনভাইটেশন কার্ডটা নিয়ে আসতে বলবেন সাথে, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিলেন দিস এটা মনে করেন আপনার সাথে নিয়ে আসতে বললেন। এভাবে আমরা কিন্তু এরপরে এভাবে আমরা এখানে নিয়ে ইনভাইটেশন কার্ডগুলোকে তৈরি করতে পারি। এই লাইনটা মনে করেন আপনার যদি দরকার না থাকে তাহলে আপনি এটা ধরে ডিলিট করে দিলেন। তো এভাবে আমরা কিন্তু একটা ইনভাইটেশন কার্ড তৈরি করতে পারি। এই একটা প্রিসেট, আমি একটা টেমপ্লেট দেখালাম আপনাকে। এরপরে আমরা যদি আবার এটাকে ওপেন করি, হ্যাঁ আরও একটা ওয়ে আছে এটা ওপেন করার। আপনার এখানে দেখেন যে সার্চ বক্স আছে, কোনো একটা কম্পিউটার আপনি ওপেন করলেই, চালু করলেই সেখানে যে জায়গাগুলো পাবেন, এই যে এই এরিয়াটা হচ্ছে ডেস্কটপ, এবং এই শেষের দিকে একদম শেষে এখানে এইটাকে বলা হয় উইন্ডোজ অপশন। উইন্ডোজ এটা হচ্ছে সার্চ বক্স, এখানে সার্চ করে আপনি আপনার কম্পিউটারের ভিতরে ফাইলগুলি বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো এগুলো আপনি দেখতে পাবেন। এগুলো হচ্ছে টাস্ক বার, এই টাস্ক বারের মধ্যে আপনি বিভিন্ন সফটওয়্যার পিন করে রাখতে পারবেন যাতে আপনি সহজে খুঁজে পান। আপনি যদি এই জায়গাটাতে লিখে দেন
এই জায়গায় এসে আপনি যদি লেখেন এমএস ওয়ার্ড তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হবে, অথবা এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করেন কিবোর্ড থেকে তাহলেও আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার অপশন পাবেন। আমরা এখানে গিয়ে লিখে দিলাম ওয়ার্ড, WORD, এই যে চলে আসছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এই যে ডেস্কটপে কিবোর্ড রাখা অবস্থায় যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, এখানে একটা নিউ অপশন আছে, এই নিউ অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা ক্লিক করার একটা সুবিধা হলো যে আপনার এটা অটোমেটিক ডেস্কটপে সেভ হয়ে থাকবে, আপনার আর আলাদা করে সেভ করতে হচ্ছে না। এখন দেখেন এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, এটাতে আপনি যদি ব্যাক স্পেস ক্লিক করেন বা ডিলিট ক্লিক করেন তাহলে এই লেখাটা চলে যাবে। এখন আপনি আপনার নাম দিয়ে আপনার মতো করে এটাকে সেভ করে রাখতে পারবেন। আমি ধরেন আজকের তারিখ লিখে সেভ করে রাখলাম 030625, লিখে এন্টার দিলাম। এখানে একটা ফোল্ডার, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন হয়ে গেছে আপনার এখানে। এইভাবে করে আমরা এটা ওপেন করতে পারি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই ওপেন হবে। এখন আসি আমরা এখানে আরও কি কি আলোচনার বিষয় আছে, আমি ওপেন করাটা দেখানো হলো, এর পরবর্তী টপিকে আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এখানে নিউ ডকুমেন্ট দেখলাম এবং টেমপ্লেট দেখলাম, রিসেন্ট ফাইল কিভাবে কাজ করে সেটাও দেখলাম। হ্যাঁ, নিউ ডকুমেন্টটা আমরা দেখি নাই। নিউ ডকুমেন্ট কিভাবে ওপেন করব, মনে করেন আমি যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই এটা ওপেন হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। তাছাড়া যদি আমি এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করি তাহলে আবার এখান থেকে আমি নতুন ডকুমেন্ট নিতে পারবো, অথবা কিবোর্ড থেকে আমি যদি Ctrl+N ক্লিক করি তাহলেও আমি একটা নতুন ডকুমেন্ট নিতে পারবো। দেখেন এখন এখানে 3টে ডকুমেন্ট হয়ে গেছে। এই যে, তো এখন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই 2টা হয়ে গেছে, আর আগে একটা এরকম আমার ছিল, তো টোটাল এখন 3টা হয়েছে। এখানে যদি আমি আবার Ctrl+N প্রেস করি, দেখেন এখানে গিয়ে ডকুমেন্ট এখন 4টা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা নতুন এক একটা করে ডকুমেন্ট ওপেন করতে পারি এখান থেকে। ওকে, এর পরের অধ্যায়টা আমরা একটু দেখি। এরপর আমরা টাইটেল বার সম্পর্কে জানবো। টাইটেল বার বিষয়টা আসলে কি, আমি যখন এখানে একটু নোট লিখে রেখেছি, দেখেন শোজ ডকুমেন্টস নেম অ্যান্ড কন্ট্রোল বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। এটা কি করে, টাইটেল বারের মধ্যে কি কি দেখা যায়, ডকুমেন্ট নেম দেখা যায়, কন্ট্রোল বাটন কোনগুলো, কন্ট্রোল বাটন হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এগুলো দেখা যায়। এইটা হচ্ছে টাইটেল বার। ওকে, তাহলে আপনি এবার একটু আমাকে এটা দেখে বলতে পারেন যে এটা দেখে নিশ্চয়ই আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা হলে টাইটেল বার কোনটা। আমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছি যে কি কি লেখা থাকে টাইটেল বারের মধ্যে। ডকুমেন্টসের নাম লেখা থাকে, এই যে লেখা দেখেন ডকুমেন্টের নাম একদম উপরে যেখানে লেখা ডকুমেন্ট 4, এটা হচ্ছে ডকুমেন্টের নাম। তারপরে কি থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এই যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এই যে জায়গাটা এটা থাকে। অর্থাৎ আপনার এই উপরের একদম উপরের এই যে জায়গাটা, এইটাকে বলা হয় টাইটেল বার। ওকে, তো আমরা টাইটেল বারের যে ব্যাপারটা এটা বুঝলাম। এখানে এখানে আপনি ম্যাক্সিমাইজ পাচ্ছেন এবং ক্লোজ অপশনটাও পাচ্ছেন। ঠিক আছে, ক্লোজ অপশনটা কোথায় আছে দেখেন, এখানে এই যে দেখেন একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই জায়গায় ক্লিক করলে আপনি মিনিমাইজ হয়ে যাবে, অর্থাৎ এটা আপনার এই যে নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে এই মাইনাস চিহ্নে ক্লিক করলে সব কি হচ্ছে, সব কিছু নিচে একদম এখানে নিচে এসে বসে আছে। তারপরে আছে এই যে এখানে আপনি পাচ্ছেন রিস্টোর বাটন পাচ্ছেন, এই যেটা এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে, এরকম অল্প ছোট জায়গায় হয়ে যাবে। আবার এখানে গেলে আপনি পাবেন ম্যাক্সিমাইজ, এখানে দিলে ম্যাক্সিমাম সবচেয়ে বড় হয়ে যাবে। তার পাশেই যে ক্রস চিহ্ন একটা অপশন পাচ্ছেন, গুণ চিহ্ন বা এক্স বলতে পারেন, এইখানে আসলে ক্লোজ করতে পারবেন আপনি। এখানে ক্লিক করলে আপনার ওই ফাইলটা ক্লোজ হয়ে গেছে। আমরা কি কি দেখলাম তাহলে, আমরা দেখলাম মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ, ডকুমেন্ট কিভাবে ক্লোজ করতে হয় সেগুলোও দেখলাম। এবারে আমরা একটু দেখব রিবন ইন্টারফেস। রিবন ইন্টারফেস কাকে বলে,
রিবন ইন্টারফেসগুলোর মধ্যে থাকে হচ্ছে ট্যাব থাকে এবং গ্রুপ থাকে। রিবন ইন্টারফেসের মধ্যে ট্যাব থাকে এবং গ্রুপ থাকে। এখানে থাকে হোম, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই অপশনগুলো থাকে। এগুলোকে বলা হয় রিবন ইন্টারফেস। আপনারা এখন নিশ্চয়ই এটা দেখলেই বুঝতে পারবেন যে রিবন ইন্টারফেস কোনগুলো। রিবন ইন্টারফেস হচ্ছে আপনার এখানে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে রিবন ইন্টারফেস। তো এর মধ্যে আপনি যদি হোম অপশনে থাকেন তাহলে এই অপশনগুলো শো করছে। তারপরে আপনি যদি আবার এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এই যে অপশনগুলো ইনসার্ট রিবনে ক্লিক করলে এই অপশন বারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ডিজাইনে ক্লিক করলে এই অপশনগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। লেআউটে প্রত্যেকটা, এখানে যদি আপনি রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইন যেটাই ক্লিক করবেন আপনার এখান থেকে এই যেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলো হলো অপশন। তো এখান থেকে আমরা দেখলাম রিভিউ, ভিউ, রেফারেন্স, মেইল, এগুলো হচ্ছে আপনার রিবন ইন্টারফেসের অন্তর্ভুক্ত। ওকে, এখানে দেখেন এখানে এক একটা টেবিল আছে এবং এক একটা গ্রুপ আছে। তো টেবিল কোনগুলো আর গ্রুপ কোনগুলো একটু দেখব। টেবিল ট্যাব কোনগুলো, এই দেখেন এইগুলো হচ্ছে ট্যাব। এই যে ফাইল, ইনসার্ট, এইগুলোকে বলা হয় রিবন ট্যাব। আর এখানে দেখেন এই যে অপশনগুলো, এই প্রত্যেকটা এক একটাকে, মনে করেন এখানে পেস্ট লেখা আছে, এই পেস্ট একটা অপশন, কপি একটা অপশন, কাট একটা অপশন। কিন্তু এখানে আরও কিছু বিভক্তি আছে। এই বিভক্তিগুলোর মধ্যে এখানে দেখেন এই আমি হোম ট্যাবের মধ্যে আছি। হোম ট্যাবের মধ্যে এখানে যা কিছু আছে এগুলো হলো হোম ট্যাবের আন্ডারে, এইটুকু। এখন এখানে দেখেন এই যে পেস্ট লেখা আছে, এই পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট পেইন্টার, এইগুলো মিলে এখানে দেখেন ক্লিপবোর্ড লেখা আছে। এই ক্লিপবোর্ড হলো গ্রুপ। অর্থাৎ আপনার এখানে হোমের মধ্যে এই ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আছে 1 2 3 4, এই 4টা অপশন, ঠিক আছে। এইটা হলো গ্রুপ, এইটা হলো ট্যাব, এটা হলো গ্রুপ। ওকে, তো এই সেম ভাবে দেখেন এখানে আছে ফন্ট গ্রুপের মধ্যে আছে এইটুকু। অর্থাৎ এখানে ফন্ট কিভাবে বড় ছোট করতে হয় সেটা আছে। তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আছে, এইগুলো আছে। তারপরে আছে প্যারাগ্রাফ। এই প্রত্যেকটা হলো এক একটা গ্রুপ, এক একটা গ্রুপের আন্ডারে এক একটা ট্যাব, অনেকগুলো ট্যাব। এই যে স্টাইল যে গ্রুপটা আছে, এই স্টাইল গ্রুপ এর আন্ডারেও অনেকগুলো ট্যাব আছে, অনেকগুলো অপশন আছে। তারপর লাস্ট হোম ট্যাবের মধ্যে লাস্ট যে গ্রুপ সেটা হচ্ছে এডিটিং গ্রুপ। এই এডিটিং গ্রুপের মধ্যে অল্প কিছু অপশন আছে, ফাইন্ড, প্লেস, রিপ্লেস। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আমরা দেখি এরপরে দেখেন, এরপরে আছে রিবন ট্যাব। হ্যাঁ, এই রিবন ট্যাবটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। ইনসার্ট আছে, তারপরে ডিজাইন আছে। হ্যাঁ, প্রত্যেকটাতে যদি আপনি ক্লিক করেন, এক একটাতে ক্লিক করে দেখেন, তাহলে ইনসার্ট ট্যাবের মধ্যে কি আছে? টেবিল, ইমেজ, হাইপার লিঙ্ক, আর আছে হচ্ছে আপনার হেডার, ফুটার। ওকে, তো ইনসার্ট ট্যাবের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই ইনসার্টে ক্লিক করলে দেখেন এখানে টেবিল, হেডার, ফুটার, হাইপার লিঙ্ক, এই যে আছে হাইপার লিঙ্ক। হ্যাঁ, অর্থাৎ আমরা কোনো একটা জায়গাকে, কোনো একটা ফাইলকে লিঙ্ক করে এখানে দিয়ে দিতে পারি, এটা হলো হাইপার লিঙ্ক। তারপরে বুকমার্ক আছে, এগুলো সব হলো ইনসার্টের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা ইনসার্টের মধ্যে কি কি পাবো? হেডার, ফুটার, হাইপার লিঙ্ক, ইমেজ অ্যাড করার অপশন পাবো, টেবিল পাবো। এরপরে আসি রিবন ট্যাব ডিজাইন। এই ডিজাইন অপশনের মধ্যে, ডিজাইন ট্যাবের মধ্যে আমরা কি কি পাবো? ডিজাইন ট্যাবের মধ্যে পাবো থিম, কালার, ফন্ট, ডিজাইন এলিমেন্ট যেগুলো আছে, এই ডিজাইন এলিমেন্টগুলো আমরা পাবো ডিজাইন অপশনের মধ্যে। এই যে এখানে দেখেন, একটু এই পাশে গিয়ে ডিজাইনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন অনেকগুলো পরিবর্তিত ট্যাব চলে এসেছে। এখানে ওয়াটারমার্ক পাবো, পেজ বর্ডার পাবো, পেজ কালার, পেজকে কিভাবে আমরা কালার করে ইউজ করব সেইগুলো আমরা এখান থেকে পেয়ে যাব।
ওকে, তারপরে দেখেন আছে লেআউট। এই লেআউটের মধ্যে আপনার পেজ সেট আপ করতে পারবো আমরা। পেজ সেট আপ কোথায় গিয়ে করব? লেআউটে গিয়ে পারবো, এবং মার্জিন ঠিক করতে পারবো, এটাও লেআউটে গিয়ে। ওরিয়েন্টেশন, স্পেসিং। স্পেসিং কি? আমরা লেখার মধ্যে কতটুকু ফাঁকা রাখবো, 2 লাইনের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে কতটুকু ফাঁকা রাখবো, সেইগুলো আমরা পাবো পেজ লেআউটের মধ্যে গিয়ে। তাহলে পেজ লেআউটের মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পেজ সেটআপ, মার্জিন, ওরিয়েন্টেশন, স্পেসিং। আচ্ছা, পেজ সেটআপ কি? আমরা পেজ কতটুকু পেজ নেব, A4 সাইজ নেব নাকি A3 নেব নাকি আপনার আরও ছোট নেব, এনভেলপ সাইজ নেব, সেইগুলো এখান থেকে আমরা ঠিক করে দিতে পারি। মার্জিনটাও আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি কতটুকু মার্জিন হবে। ওরিয়েন্টেশন বিষয়টা আসলে কি একটু দেখে আসি। দেখেন, ওরিয়েন্টেশন হলো আমরা যখন একটা পেজকে প্রিন্ট করি বা কোনো জায়গায় প্রেজেন্ট করি তখন আমরা দুইভাবে প্রেজেন্ট করতে পারি। এক হলো ল্যান্ডস্কেপ, আর একটা হলো পোর্ট্রেট। এই যে দুইটা স্টাইলে আমরা উপস্থাপন করি, এই দুইটা স্টাইলকে সংক্ষেপ এটাকে আমরা নাম দিয়েছি ওরিয়েন্টেশন। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এই যে ওরিয়েন্টেশন দেওয়া আছে, এখান থেকে এখন পোর্ট্রেট আছে। আপনি যদি এখান থেকে ল্যান্ডস্কেপ দেন তাহলে এই যে পেজের একটু বড় হয়ে গেল, অর্থাৎ এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এটাকে আপনি যদি প্রিন্ট করেন তাহলে এটা এটা চ্যাপ্টা একটা পেজের মধ্যে প্রিন্ট হবে, লম্বা থাকবে না। ওকে, তো এই ছিল আমাদের ওরিয়েন্টেশন। এরপরে আছে স্পেসিং। হ্যাঁ, স্পেসিংটা কি? স্পেসিং হচ্ছে আমি এই যে লেখাগুলো ধরেন লিখেছি, এই লেখাগুলোর মধ্যে যদি আরও বেশি স্পেস দিতে চাই, ফাঁকা জায়গা দিতে চাই, তাহলে আমরা এখান থেকে লেআউট অপশন থেকে স্পেসিং অপশনটাকে ইউজ করতে পারবো। এবার দেখেন আছে রেফারেন্স। এই রেফারেন্সটা কি আসলে? রেফারেন্স পেজের মধ্যে আমরা ফুট নোট ইউজ করতে পারবো, বা টেবিল অফ কন্টেন্ট, সূচিপত্র যেগুলোকে বলা হয়, আমি টেবিলের মধ্যে এগুলোকে ইউজ করতে পারবো। হ্যাঁ, এগুলো আমি আজকে জাস্ট আপনাকে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা জায়গায় কি কি আছে এগুলোর ব্যাখ্যা দিচ্ছি। আমরা এগুলো ধাপে ধাপে সব আলোচনা করব। এই যে রেফারেন্সের মধ্যে যদি যাই, এখানে আপনি ফুট নোট লিখতে পারবেন, এখানে বিভিন্ন রেফারেন্স লিখে দিতে পারবেন যে কোন জায়গাটা কিসের জন্য লিখেছেন। এইগুলো সাধারণত ব্যবহার করা হয় বড় বড় থিসিস লেখার জন্য, গবেষণা পেপার যেগুলো আছে এইগুলো লেখার জন্য এই কাজগুলো ব্যবহার করা হয়। এই রেফারেন্স অপশনটাকে মূলত ব্যবহার করা হয়। তারপরে আছে দেখেন মেইলিং। মেইলিং এর মধ্যে আচ্ছা দেখি রেফারেন্সের মধ্যে আরও কি কি আছে একটু দেখে আসি। ফুটনোট পাবো, তারপরে আপনার এখানে পাবো হচ্ছে টেবিল। এখানেও আমরা টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে পারবো, অর্থাৎ কোন পেজে কি আছে সেইটা আমরা এখান থেকে লিখে দিতে পারবো। ঠিক আমরা ওই টেবিলের মধ্যে কন্টেন্টের মধ্যে যখন ক্লিক করব, মনে করেন আমি একটা পেজের মধ্যে কন্টেন্ট অফ টেবিল ক্রিয়েট করলাম, ওইখানে লিখে দিলাম যে 5 পেজে আছে আমার শিক্ষাগত যোগ্যতা, 6 পেজে আছে আমার অভিজ্ঞতা, 7 পেজে আছে আমার প্রজেক্টগুলো, 8 নাম্বার পেজে আছে আমার রেফারেন্সগুলো, আমি আমার পরিচিত লোকজন কোথায় কি আছে এইগুলো আছে, 9 নাম্বার পেজে আমার পার্সোনাল ইনফরমেশন। এইগুলো দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ওখানে আমি এমনভাবে লিঙ্ক করে দিব যাতে ওই সূচিপত্রের উপরে ক্লিক করলে যে পেজে যেতে চাই ওই পেজে অটোমেটিক যাতে আমরা চলে যেতে পারি, এরকম একটা লিঙ্ক ওখানে আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, তারপরে দেখেন আছে মেইলিং। এইখান থেকে আমরা মেইল মার্জ করতে পারবো, লেভেলস দিতে পারবো এবং এনভেলপ তৈরি করতে পারবো। হ্যাঁ, এই মেইলিং বলতে কিন্তু আমরা যেটা বুঝি মেইল করা, এটা সেই মেইলিং না। এই মেইলিংটা হচ্ছে চিঠি লেখার মেইল। আমরা যদি কারো কাছে চিঠি লিখতে যাই, মনে করেন কোনো ইনফরমেশন লিখতে যাচ্ছি একবারে 1000 জনের কাছে বা 2000 জন, 500 জন, 100 জন, 40-50 জন এরকম লিখতে যাচ্ছি, কিন্তু একই লেখা থাকবে, বাট পাঠাইতে হবে সবাইকে। মনে করেন আপনার জন্মদিনের কার্ড পাঠাবেন, অথবা আপনার বাড়িতে কারো বিবাহ অনুষ্ঠান, অথবা আপনার অফিসে কাউকে একটা নোটিশ দেবেন ঈদুল আজহার বন্ধ উপলক্ষে, এটা প্রত্যেকের নামে নামে পাঠানো লাগবে। একটা অফিসের যতজন ম্যানেজার আছে সবাইকে আপনি একটা একটা করে চিঠি ইস্যু করা লাগবে, কিন্তু লেখা একই থাকবে যে ঈদুল আজহা উপলক্ষে
আগামী 4 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বন্ধ। একই কথা, কিন্তু পাঠাতে হবে যেখানে নামগুলি আলাদা এবং অ্যাড্রেসগুলি আলাদা। সুতরাং ওইখানে আপনি এই মেইল মার্জ ব্যবহার করে একটা চিঠির মধ্যেই আপনি শুধু নাম ঠিকানাগুলো একটা জায়গায় লিখবেন, লিখে এন্টার দেবেন এবং কিছু প্রসেস কাজ করবেন, দেখবেন যে সবগুলো চিঠি তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটাতে এই ঠিকানা এবং নামগুলো পরিবর্তন হয়ে চলে আসছে। এই কাজটাই মূলত আমরা মেইল মার্জ থেকে করব। এরপরে দেখেন রিভিউ অপশন আছে। এই রিভিউ অপশন থেকে আমরা স্পেলিং চেক করব। কমেন্ট ট্র্যাকিং চেঞ্জেস যেগুলো আছে এইগুলো সাধারণত আমরা করছি না, আমরা এখান থেকে শুধু স্পেলিং চেকটাই করব। আচ্ছা, এরপরে ভিউ অপশন থেকে দেখেন, ভিউ অপশনটা থেকে আমরা কি কি পাবো? ভিউজ পাবো, রুলার, গ্রিড লাইন, জুম, নেভিগেশন প্যান, এই অপশনগুলো আমরা এখান থেকে পাবো। দেখেন এখানে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভিউ প্যানেল। এই ভিউ প্যানেল থেকে আমরা ডকুমেন্টটাকে পুরা অন্যরকম, এখান থেকে আমরা মূলত কিভাবে দেখব এইটা আমরা এখান থেকে নিতে পারবো। এখানে মাল্টিপল পেজের অপশন আছে, পেজ ওয়াইড আছে, কতটুকু এটা সেট করতে পারবো। এখান থেকে ডকুমেন্ট নেভিগেশন প্যান, এই হচ্ছে নেভিগেশন প্যান। এখান থেকে আমরা অক্ষরগুলো খুঁজে বের করতে পারবো। আমি একটা অক্ষর এখানে লিখে সেই অক্ষরটা এই ডকুমেন্টে, একটা ওয়ার্ড এখানে লিখলে এই ডকুমেন্টে যত জায়গায় ওই ওয়ার্ডটা পাবে, খুঁজে পাবে, সবগুলো ওয়ার্ড হাইলাইট হয়ে যাবে। এরকম অপশনগুলো আমরা ভিউ মেনু থেকে, ভিউ অপশন থেকে পেয়ে থাকি। তাহলে ভিউ এর মধ্যে কি কি পাচ্ছি আমরা? নেভিগেশন প্যান, জুম, গ্রিড লাইন, রুলার্স, ভিউস, এগুলো পাচ্ছি আমরা রিবন ট্যাব ভিউ এর মধ্যে। ওকে, এরপরে দেখেন আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কিউএটি, এটাকে সংক্ষেপে বলা হয় কিউএটি। এগুলো কাস্টমাইজেবল, এগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এক সময়। সেভ আছে, আনডু, রিডু, এগুলো আছে। এটা কোন জায়গায় আছে? কুইক অ্যাক্সেস টুলবারটা মূলত কোন জায়গায় থাকে? আপনি দেখেন এই যে এমএস ওয়ার্ডের মধ্যে আমি গেলাম, এখানে একদম উপরে, উপরে একদম আমার মাউসের কার্সরটা এখন মনে হয় দেখা যাচ্ছে কিনা জানি না, একদম উপরে দেখেন দেখা যাচ্ছে কিনা, এখানে আছে সেভ। এই যে সেভ লেখা আছে, নিচে লেখা আসছে কন্ট্রোল এস, তারপরে আছে আনডু, তারপরে আছে রিডু। এই যে তিনটা জায়গা, এই এক জায়গায় লেখা আছে, এইটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনি খুব দ্রুত এখান থেকে কাজ করতে পারবেন, এখান থেকে সেভ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে সেভ হবে, এখানে ক্লিক করলে আনডু হবে, আমি এখানে ক্লিক করলে রিডু হবে। আনডু কি আর রিডু আসলে কি? আনডু হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা কিছু লিখেছেন, এইমাত্র সর্বশেষ যে কাজটা করেছেন সেই কাজটাকে আপনি যদি মুছে ফেলতে চান বা সেই কাজটাকে আপনি যদি আর না চান, তাহলে আনডু করবেন। আনডু করা যায় দুইভাবে। সেটা হলো এখান থেকে এই যে আনডুতে ক্লিক করে করা যায়, আর করা যায় কন্ট্রোল জেড দিয়ে, শর্টকাটে করা যাবে কন্ট্রোল জেড। এইটা দুইটা কিবোর্ড থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা আনডু করা যাবে। এরপরে রিডু কি ব্যাপার? রিডু হচ্ছে আপনি যদি মনে করেন একটা জিনিস ভুল করে আপনি টাইপ করেছিলেন, সেটাকে আনডু করে ফেলেছেন, কিন্তু আবার যদি ওটাকে ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনি রিডু প্রেস করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলে কি হবে? আপনার আনডু হওয়া সেই লেখাগুলো বা সেই কাজটা আবার ফিরে আসবে। ওকে, আর এই রিডু, আনডু, এইগুলো আমরা পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে। এরপরে দেখেন ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়া কোনটা এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ডকুমেন্ট এরিয়া হচ্ছে যে জায়গাটুকুতে আমরা লেখাটা লিখছি, ঠিক আছে? এখান থেকে একদম এই যে জায়গাটুকুর মধ্যে লেখা হবে এই জায়গাটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া, এই জায়গাটা। তো এই জায়গার বাইরে আমরা চাইলেও লিখতে পারবো না, এটা হচ্ছে মূলত ডকুমেন্টের লেখার আওতা বা এলাকা, ঠিক আছে? মেইন ওয়ার্কস্পেস উইথ ব্লিঙ্কিং, হ্যাঁ ওকে, এখানে যেখানে কার্সর আছে এই কার্সর থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আপনার ডকুমেন্ট এরিয়া। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আছে রুলার
আর হচ্ছে স্ট্যাটাস বার। ওকে, রুলার কোনটা আর স্ট্যাটাস বার কোনটা এগুলো আমরা একটু দেখব। দেখেন, স্ট্যাটাস বার, রুলার, পেজ ইনফরমেশন, ওয়ার্ড কাউন্ট, জুম কন্ট্রোল, এইগুলো আমরা একটু দেখে আসি। প্রথমে দেখব হচ্ছে অ্যালাইনিং ডকুমেন্ট। ওকে, দেখেন আমরা চলে যাচ্ছি ওয়ার্ডে। এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে এখানে দেখেন একদম এই জায়গাটাতে আমরা যদি আসি, এখানে আছে রিড মোড লেখা আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা এখন আসি হচ্ছে পড়ার মোডে। আমরা এখন ডকুমেন্টটা কিভাবে দেখতে পাচ্ছি, যেভাবে দেখলে ডকুমেন্টটা পড়তে পারা যায়। এখানে যদি আপনি এবার ক্লিক করেন, দেখেন এখন কোন মোডে চলে আসছে। এখন একদম আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? এখানে এখন আসছে হলো ওয়েব মোডে। এখানে এভাবে চলে গেছে। এখানে আমি এখন যদি ক্লিক করি, দেখেন এখানে আবার যদি ক্লিক করি, এটা হচ্ছে রিড মোড। এখন যদি প্রিন্ট লেআউটে ক্লিক করি, দেখেন এই যে আবার প্রিন্ট লেআউটে চলে আসছে। তো এখন আপনার যদি দেখেন এখানে এই একটা জায়গা আছে, এটা হচ্ছে ওয়েব লেআউট। এই জায়গাটাতে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে এই লেখাগুলো কিভাবে দেখতে পাবেন ফুল স্ক্রিনে এরকম চলে আসছে। আবার যদি আপনি প্রিন্ট লেআউটে ক্লিক করেন, এই জায়গাটা চলে আসবে। ঠিক এই তিনটা লেআউট এখানে আছে, রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট। এই তিনটা হচ্ছে পেজের অ্যালাইনমেন্ট, পেজটাকে আপনি কিভাবে দেখবেন সেটা। তারপরে দেখেন, তারপরেই একটু ডান পাশে আছে জুম আউট। এই জুম আউটে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন পেজটা আস্তে আস্তে জুম আউট হয়ে যাচ্ছে। এখান থেকে আবার দেখেন এই মাঝখানে একটা পয়েন্টার আছে, এইটাতে যদি আপনি এরকম ধরে কিবোর্ড মাউসের পয়েন্টার ধরে যদি এরকম টান দেন, তাহলে এটা ছোট বড় হবে। এবং এই পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে এটা বড় হবে। কতটুকু জুম হয়েছে সেটা এখানে লেখা আসছে 150%। এইটাতে যদি আপনি ক্লিক করেন 100%, এইটার উপরে যদি আপনি মাউস থেকে লেফট বাটন ক্লিক করেন, তাহলে একটা ডায়লগ বক্স আসবে এরকম। এই ডায়লগ বক্সে আপনি এখানে লিখে দিতে পারবেন যে কতটুকু জুম করতে চান। এই যে এখানে 100 ক্লিক করে দিতে পারবেন। আবার এখানে পেজ উইডথ, অর্থাৎ আপনার এই যে মনিটরের পর্দা ঠিক রেখে যতটুকু দরকার ততটুকু এ নিবে, জুম হবে, তাও করে দিতে পারেন। আমি যদি এখান থেকে এই 100% নিয়ে দেই, তাহলে মেইন ডকুমেন্টটা যতটুকু ততটুকুই এখানে শো করবে। আবার যদি আমি এখান থেকে গিয়ে এই যে এখানে পেজ উইডথ যতটুকু আছে ততটুকুতে দিই, দেখেন এখানে আমার একদম শুরু থেকে এই শেষ পর্যন্ত, অর্থাৎ যতটুকু এরিয়া শো করার মতো ততটুকু হইলে যতটুকু লাগে 174% হয়ে গেছে বাই ডিফল্ট। ওকে, সেম ভাবে আমরা চাচ্ছি যে 100% থাকুক, এখানে 100 দিয়ে ওকে করে দিলাম, 100% এখানে শো করছে। এরপরে দেখেন, এরপরে আছে এইটুকু অ্যালাইনমেন্ট তো দেখলাম, ওয়ার্ড কাউন্ট, হ্যাঁ এইটা দেখা হয় নাই। ওয়ার্ড কাউন্টটা আমরা কোত্থেকে দেখব? একটু ডান পাশে যদি তাকাই, দেখেন এখানে লেখা আছে পেজ 1 of 1 0 ওয়ার্ড। এখানে আছে নো প্রুফিং এরর, এইখানে কোনো ভুল পায় নাই, তারপরে কোনো ভুল এখানে সংশোধন করা হয় নাই। 0 ওয়ার্ড আছে এখানে, 1 একটা পেজ আছে। আমরা এই যে 0 ওয়ার্ডের উপরে যদি ক্লিক করি মাউস থেকে লেফট বাটন, তাহলে এই একটা অপশন আসছে, দেখেন এখানে লেখা আছে টোটাল ডকুমেন্ট লেখার যে একটা হিসাব এখানে করা আছে। টোটাল পেজ কয়টা? একটা। টোটাল শব্দ ওয়ার্ড কয়টা? একটা। টোটাল ক্যারেক্টার নো স্পেস, অর্থাৎ স্পেস ছাড়া ক্যারেক্টার কয়টা এখানে লেখা আছে, ওয়ার্ড লেটার সেটা হচ্ছে 0। আর স্পেস সহ কয়টা আছে সেটাও এখানে লেখা আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা লাইন আছে। আপনি সব এই ডকুমেন্টের টোটাল হিসাব আপনি এই জায়গাটাতে খুঁজে পাবেন। এখানে যদি আপনি লেফট বাটন ক্লিক করেন, তাহলে এখান থেকে সব খুঁজে পাবেন। আমাদের চাকরিগুলোতে যখন ইন্টারভিউ হয় বা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, আমরা যখন পরীক্ষাগুলো নেই, তখন আমরা খাতাগুলোকে এইভাবে চেক করি সহজভাবে। যখন কারো লেখা শেষ হয়ে যায়, ধরেন তাকে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে 1 পেজ তাকে লিখতে দেওয়া হলো, সে যতটুকু লিখতে পেরেছে, এখান থেকে আমরা কি করি, এখান থেকে এই লেখাটার সামনে নিয়ে এসে এই জায়গাটুকুর একটা স্ক্রিনশট দিই। একটা স্ক্রিনশট দিয়ে সেই জায়গাটা আলাদা আর একটা পেজে নিয়ে টোটালটাকে প্রিন্ট করে জমা দিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্টের ব্যাপারটা, কিভাবে আমরা ওয়ার্ড কাউন্ট করি সেই অপশনটা গেল।
আচ্ছা, ওকে। এরপরে দেখেন, এরপরে আছে আরো কিছু অপশন। আমরা যদি এখানে গিয়ে একদম এই পাশে দেখেন, রাইট একদম বাম পাশে ফাইল নামে একটা অপশন আছে। এই ফাইল মেনুতে যদি ক্লিক করি, এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাবো, এই অপশনগুলো আজকে একটু আলোচনা করব। প্রথমে পাচ্ছি ইনফরমেশন, এটা সংক্ষেপে লেখা থাকে ইনফো। তারপরে নিউ অপশন পেয়েছি, এই নিউ অপশনটার কাজ আমরা ইতিমধ্যে দেখেছি। এই ইনফো অপশনে গিয়ে আমরা কি কি পাচ্ছি, এখানে আমি যে ডকুমেন্টটা ওপেন করেছি সেই ডকুমেন্টটাকে যদি প্রোটেক্ট করতে চাই, প্রোটেক্ট করা মানে কি, যেমন আমি যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই বা এটাকে কোনোভাবে কেউ না দেখতে পায় হাইড করে রাখতে চাই, সেই অপশনটা আমি এখানে পাবো। এরপরে আছে ইনস্পেক্ট ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে আমি যদি ইনস্পেক্ট করতে চাই, অ্যাক্সেস দিতে চাই যে কে কে এটার মধ্যে ঢুকতে পারবে, কে কে পারবে না, ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি দিয়ে রাখতে চাই, তাহলে আমি এটা এখান থেকে এটা করে দিতে পারবো। ওকে। তারপর ম্যানেজ ডকুমেন্ট আছে। এই ম্যানেজ ডকুমেন্টে দেখেন আমি এতক্ষণে যে কাজগুলো করলাম, মনে করেন এখানে প্রোটেকশন দিয়ে রাখছি, প্রোটেক্ট দিয়ে রাখছি, অথবা এখানে অ্যাক্সেস দিয়ে রাখছি, এই অ্যাক্সেসগুলোকে এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। অথবা এখান থেকে আমি ডিলিট অল আনসেভড ডকুমেন্ট, এটা যদি ক্লিক করি, সব সেভ না করা যত ডকুমেন্ট আছে সব এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। এখান থেকে দিলে যদি ইয়েস লেখা আসে, আমি ইয়েস করলে এখানে যতগুলো সেভ সারা ডকুমেন্ট আছে সব ডিলিট হয়ে যাবে। এরপরে নিউ অপশনটাতে কি কাজ এটা আমরা সবাই দেখেছি। এখানে গেলে আপনি নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন এবং এই জায়গায় কিছু প্রিসেট, কিছু টেমপ্লেট পাবেন। এখানে আপনি যদি দেখেন বিজনেস যদি ক্লিক করেন, তাহলে ব্যবসায়ের সাথে রিলেটেড যতগুলো আছে, এখানে যতগুলো টেমপ্লেট দেওয়া আছে সবগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। আবার যদি এখান থেকে হোমে ক্লিক করে আবার যদি এখানে কার্ডে ক্লিক করেন, তাহলে এখানে যত ধরনের কার্ড আছে এই যে কার্ডগুলো এখানে শো করছে। এরপরে ফ্লায়ার আছে, এই যে ফ্লায়ারে ক্লিক করলে আপনি এখানে কিছু ফ্লায়ার ডিজাইন পাবেন। এই যে এগুলো হচ্ছে ফ্লায়ার, এই একটা ফ্লায়ার, দুইটা ফ্লায়ার, এইগুলো ফ্লায়ার। হ্যাঁ, তবে এখানে 3 পেজ 4 পেজের যে ফ্লায়ার ওইগুলো আমরা এখানে পাচ্ছি না। এই যে 4 পেজের ফ্লায়ারও আছে, হ্যাঁ, কিন্তু এগুলো খুব একটা ভালো না। আমরা ফ্লায়ারের কাজ করতে হলে ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা করব। এখান থেকেও আপনি কাস্টমাইজ করে ফ্লায়ার ডিজাইন করতে পারেন। ওকে। তারপরে আছে দেখেন লেটার। এই লেটারের মধ্যে কি পাবো আমরা, লেটারের মধ্যে যদি ক্লিক করি তাহলে কভার লেটার পাবো আমরা এখানে। যদিও এগুলা আমাদের দেশে এভাবে চলে না, আমাদের দেশে যে কভার লেটারগুলো ইউজ করি আমরা সেগুলো খুবই সাদামাটা, অনেক আগের মানদাতার আমলের। এই যে একটা আছে, এরকম আমরা ইউজ করি না। এগুলো সাধারণত ইউজ করা হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। আমরা এরকম কিছু ওয়ার্ড ইউজ করি, এই যে এইরকম কিছু লেটার আমরা ব্যবহার করি। এটাকে যদি আপনি ইউজ করতে চান, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখেন আপনি একটা লেটার কিন্তু এখানে পেয়ে গেছেন। যদি কোনো লেটার ইস্যু করতে হয়, দেখেন এখানে আইকনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার টেলিফোন, আপনার মেইল, এখানে নাম, এগুলো লিখে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এইটাই আমার এখন ক্লাসের মূল উদ্দেশ্য ছিল না। দেখেন আমরা এখানে আরো যদি একটু এই পাশে যাই, রিজুমে অ্যান্ড কভার লেটার নামে একটা অপশন পাবো, এডুকেশন অপশন পাচ্ছি। এডুকেশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে শিক্ষার, এই যে এখানে আমরা এই যে ইয়ে পাচ্ছি, এডুকেশন রিলেটেড যে টেমপ্লেটগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে পাচ্ছি। যে ক্লাস রুটিন পাচ্ছি, তারপরে আরো বিভিন্ন জিনিসপত্র এখানে পাচ্ছি। এরপরে যদি আমরা আসি এই লাস্টে শেষের আগে, এখানে আছে রেজুমে অ্যান্ড কভার লেটার। কভার লেটারের মধ্যে আমরা বিভিন্ন কভার লেটার এবং সিভির বিভিন্ন টেমপ্লেট এখানে দেখতে পাই। মনে করেন আমরা এখান থেকে সিভির একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। এই যে, তো এখানে আমরা চলে গেলাম, এখানে যতগুলো টেমপ্লেট আছে তার মধ্যে পছন্দ করতে করতে গিয়ে ধরেন এই টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করব। এই টেমপ্লেটটার মধ্যে গিয়ে যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে এই যে টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে।
তো এই টেমপ্লেটে গিয়ে দেখেন প্রথমে আছে ছবি, তারপরে স্কিলসগুলো দেওয়া আছে, তারপরে এটা হলো নাম, এখানে নাম আপনি আপনার নাম কাস্টমাইজ করে লিখে দিতে পারেন। প্রোফাইল অর্থাৎ আপনি কি কি জানেন আপনার প্রোফাইলে আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দেবেন এখানে। তারপরে কন্ট্যাক্ট, ফোন নাম্বার এখানে লিখে দেবেন। লিঙ্কডইন আইডি যদি থাকে লিঙ্কডইন লিখে দিলেন, অথবা যদি ফেসবুক আইডি থাকে এখানে লিঙ্কডইনটা কেটে ফেসবুক লিখবেন, লিখে এইখানে ফেসবুকের লিঙ্কটা বসাই দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস। এগুলো এক পেজের সিভি ক্রিয়েট করার জন্য আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করবেন। এখানে এডুকেশন কথাটা লিখতে দেখেন কত ছোট করে, অর্থাৎ এক লাইনের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে রেখেছে। লাস্ট যে শিক্ষাগত যোগ্যতাটা ছিল আপনার আছে, লাস্ট একাডেমিক সার্টিফিকেটের নামটাই শুধু এখানে লিখে দিয়েছে। বিদেশের সিভিগুলোতে এবং এখন বাংলাদেশেও অনেক কর্পোরেট অফিসগুলোতে খুব লম্বা চওড়া সিভি দেখতে চায় না, খুব সংক্ষেপে তারা ব্রিফ জানতে চায়। ওখানে যদি সিলেক্ট করে তারপরে আপনার লং সিভি, আপনার পার্সোনাল ডিটেলস সংগ্রহ করার জন্য আলাদা একটা ফর্ম প্রোভাইড করে সেখানে তারা রেখে দেয়। আমরা সিভির মধ্যেই সাধারণত সব দিয়ে দেওয়ার একটা কালচার আমাদের আছে, সেই কালচারটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। এখন থেকে আর ওইগুলো তেমন একটা ব্যবহৃত হয় না। এখন শর্টকাট সিভির মধ্যে নিজের কোয়ালিটি কি আছে, নিজের যোগ্যতা কি আছে, ওই জবের জন্য আপনার যা যা দরকার সেই ইনফরমেশনগুলো থাকতে হবে। ওখানে আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, জন্ম তারিখ কবে, শরীরের ওজন কতটুকু, চোখ দেখতে কেমন, কি কি শখ আছে, এগুলো শখের ব্যাপারটা উল্লেখ করা যেতে পারে, কিন্তু এখানে ওগুলো যত সংক্ষেপ করা যায় তত সংক্ষেপে আপনি এখানে উল্লেখ করলেন। ওকে, চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে এগুলো ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে আছে আচ্ছা এখানে আমরা আবার কুইক অ্যাক্সেস টুলবার যেগুলো আছে, অ্যাড কমান্ড, এগুলো নিয়ে আলোচনা করছি। দেখেন ক্রিয়েট নিউ ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে আমরা কি করতে পারি, কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারি। ওকে, তারপরে দেখেন সেভ এবং সেভ অ্যাজ, এই যে ব্যাপারটা আছে, আমরা যদি একটা ডকুমেন্টকে মনে করেন এই যে সিভিটা তৈরি করলাম, এই যে একটা লেটার তৈরি করেছিলাম, এটাকে যদি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল এস ক্লিক করলে সেভ হবে। কন্ট্রোল এস ক্লিক করলে এই যে প্রথম যেহেতু ডকুমেন্টটা একদম শুরুতে সেভ করা হয়নি আগে কখনো, এখানে আপনি দেখেন এখানে যেখানে যে জায়গাটাতে আপনি সেভ করতে চান সেই জায়গাটাতে এভাবে ক্লিক করে দিলে, আপনি যদি মনে করেন ডাউনলোডে সেভ করতে চাচ্ছেন, এখানে দিয়ে আপনার নাম লিখে দেবেন, লিখে এখানে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। এই ডকুমেন্টটা এখন সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে কন্ট্রোল এস দেন অথবা এখানে গিয়ে সেভ ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে গেল। আপনি এখানে কিছু আপডেট করলেন, ধরেন আপনি এই নামটা চেঞ্জ করে আপনার নাম লিখে দিলেন, এটাকে ক্লিক করে দিয়ে আপনি এখানে লিখে দিলেন, এই যে। এখন এটাকে যদি আপনি সেভ করতে চান তাহলে কন্ট্রোল এস ক্লিক করবেন অথবা এখানে এসে সেভ করবেন। এই সেভের মানে হলো জাস্ট ডকুমেন্টটা আপডেটেড ভার্সনটা সেভ হলো, আপনি যতটুকু আপডেট করছেন ততটুকু সেভ হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে তো হাবিবুর লিখেছেন, তারপরে এখানে আপনি মেইল অ্যাড্রেসটাও দিয়েছেন, এখন চাচ্ছেন এটা আলাদাভাবে কি হোক, আলাদাভাবে এটা সেভ হবে। তখন আপনি কিবোর্ড থেকে F12 প্রেস করবেন। কিবোর্ড থেকে F12 একটা অপশন আছে, একটা অপশনের মধ্যেই আছে F12, এই F12 ক্লিক করলে সংক্ষেপে আপনি শর্টকাটে এটাকে সেভ অ্যাজ করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে একদম নিচে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো এক জায়গায় এইটারই আর একটা কপি সেভ করতে পারবেন। আপনার আগে যে হাবিবুর রহমান লেখা আছে এটা এক জায়গায় সেভ থাকবে, কিন্তু আপডেটেড কপিটা অন্য একটা জায়গায় সেভ হবে। সেটা করতে গেলে আমরা এই যে F12 প্রেস করে এরকম সেভ করে দেব। F12 এ কি হয়, সেভ অ্যাজ, এটার শর্টকাট হলো F12। ওকে, আমার মনে হয় এটা মনে থাকবে সকলের, পরবর্তীতে যে কোনো সময় জিজ্ঞাসা করলে আপনারা পারবেন। আচ্ছা, এবারে আসি ফাইল ফরম্যাট। এই ফাইল ফরম্যাট ব্যাপারটা কি, আমরা বিভিন্ন সময় ছবি দেখেছি, কোনো একটা ছবি যখন সেভ করি তখন দেখবেন জেপিজি, জেপিইজি, পিএনজি এইরকম আকারে সেভ হয়। আমরা পিডিএফটা সবাই চিনি নিশ্চয়ই। পিডিএফ হলো
এটাকে আপনি যখন ওপেন করবেন তখন একটু ভালোভাবে একটা ডকুমেন্ট আপনি ওপেন করে পড়তে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এরকম। তো এইভাবে সেমভাবে DOCS ডক্স, এটা হলো MS ওয়ার্ডের ফাইল সেভ করার একটা এডিটেবল ফরম্যাট, ঠিক আছে। আর DOC এটা হলো MS ওয়ার্ডের একটা লিগ্যাসি ফরম্যাট। এই DOC ডক এইটা সাধারণত MS ওয়ার্ড এই ফাইল এইটা ছাড়াও গুগল ডক্সে ওপেন করা যায়, আরও বিভিন্ন জায়গায় অনলাইনে আমরা এটা ওপেন করতে পারি। আর DOCS যেটা, এটা আমরা শুধু সফটওয়্যারের মধ্য দিয়ে ওপেন করতে পারি। আর পিডিএফটা কি? পিডিএফ হলো এটাকে আমরা যখন সেভ করব তখন এই ভার্সনে সেভ করতে পারবো প্রিন্ট করার জন্য বা নন এডিটেবল করে রাখার জন্য। এখানে আমি যদি F12 ক্লিক করি তাহলে দেখেন এর নিচে একটা, আচ্ছা এটা না, আমরা এই যে ওয়ার্ড ফাইলটার মধ্যে গিয়ে আমি F12 ক্লিক করলাম। এখন দেখেন এখানে নিচে এই জায়গাটাতে ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে। এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফরম্যাটগুলো আছে প্রত্যেকটাই হলো সেভ করার এক একটা আলাদা আলাদা ফরম্যাট। আপনি কিভাবে সেভ করতে চান, আপনি যদি চান যে আপনি 1997 থেকে 2003 সালের ভার্সনের যে সফটওয়্যারগুলো আছে MS ওয়ার্ডের সেইটা থেকে ওপেন করবেন, তাহলে আপনি এখানে, হ্যাঁ আমাদের অনেক সময় হয় না যে এই ভার্সনগুলোতে 14, 15, 16 সালের যে MS ওয়ার্ড সফটওয়্যার এইগুলোতে আমরা কাজ করলে পরবর্তীতে এগুলো পুরনো ডেস্কটপে ওপেন হয় না। সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজে গিয়ে এখানে 972003 এইটাতে ক্লিক করে সেভ করে রাখবেন। এরকম একটা অপশন চাইবে, কন্টিনিউ দিবেন। এরপরে দেখবেন যে আপনার এই জায়গাটা, আপনার এই ডকুমেন্টটা এখন সব ধরনের সফটওয়্যারের মধ্যে ওপেন করা পসিবল হবে। ওকে, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এখানে টপিকগুলো। এবারে দেখেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডকুমেন্ট, এগুলো আমরা দেখিয়েছি আগেও, তবে এটা শর্টকাট অপশনটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে Ctrl+O দিয়ে আমরা ওপেন করতে পারি কোনো ডকুমেন্ট, আবার Ctrl+W দিয়ে আমরা ডকুমেন্টকে ক্লোজ করতে পারি। Ctrl+O দিলে কি ঘটনা ঘটে একটু দেখেন। আমি যদি এখানে এসে কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করি তাহলে দেখেন আমার কোথায় কোথায় ওয়ার্ড ফাইল আছে সেগুলো সব এখানে শো করছে। এখানে শো করছে হচ্ছে রিসেন্টলি যেগুলো ওপেন করেছিলাম সেইগুলো। তারপরে এখানে মাঝখানে একটা জায়গায় দেখবেন যে এখানে ফাইলগুলো শো করছে, কোন কোন জায়গায় আমার ড্রাইভ আছে, অর্থাৎ এই দিস পিসি শো করছে, এখানে ব্রাউজ শো করছে, কোন কোন জায়গায় আমার ওয়ার্ড ফাইল আছে সব জায়গাগুলোতে এখানে নিয়ে যাচ্ছে। এখানে দিস পিসিতে গেলে আমি সবগুলো ড্রাইভ দিয়ে যে ড্রাইভে রাখি না কেন, ই ড্রাইভেও যদি থাকে এখান থেকে আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। এই যে এখানে ওয়ার্ড ফাইল আছে, এগুলো থেকে আমি ওপেন করে নিয়ে আসতে পারবো। তাহলে এটা ছিল Ctrl+O দিলে এটা হবে। আর যদি আমি Ctrl+W প্রেস করি তাহলে কি হবে? Ctrl+W প্রেস করলে দেখেন এটা চলে যাচ্ছে, এটা কেটে যাবে। এখন সেভ করবা কি করবা না এটা জিজ্ঞাসা করবে। আমি যদি এখানে ডোন্ট সেভ দেই তাহলে ওটা অলরেডি কেটে গেছে, আমার যে পাওয়ার পয়েন্টের ফাইলে ছিলাম ওইখানে চলে আসছে, আগে যেখানে ছিলাম সেখানে চলে গেছি। ওকে, তাহলে এবারে দেখেন আমরা যদি এক্সিট করতে চাই, অর্থাৎ যে কোনোভাবে আমরা MS ওয়ার্ডের এই ফাইলটাকে চাচ্ছি না, সেক্ষেত্রে কি করব? MS ওয়ার্ডের একটা ফাইল মনে করেন আমি এখানে ওপেন করেছি, এটাকে আমি যদি চাই তাহলে এক্সিট করব। এক্সিট করতে চাইলে এই যে জায়গাটা আছে ক্লোজ, এই অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। আর এক্সিট করার একটা শর্টকাট আছে, সেটা হলো Alt F4, অথবা হ্যাঁ Alt F4 দিলেও এক্সিট হবে। তারপরে যদি আপনি উপরে বাম কর্নারে আমি একটু আগে যেটা দেখালাম এই যে একটা গুণ চিহ্ন ক্রস চিহ্ন আছে, এটাতে দিলেও এক্সিট হবে, চলে যাবে আপনার MS ওয়ার্ড ফাইলটা চলে যাবে। আমি আজকে মূলত শর্টকাট ওয়েগুলোতে দেখাই দিলাম সবাইকে। এবারে দেখেন একটা শর্টকাটের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো শর্টকাট আমরা আগেও দেখেছি। এখানে এক জায়গায় গুছিয়ে দিয়েছি আমি ব্যাপারগুলো। Ctrl+N দিলে হবে নিউ ডকুমেন্ট ওপেন করতে, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। Ctrl+S দিয়ে আপনি সেভ করতে পারবেন। Ctrl+O দিয়ে আপনি ওপেন করতে পারবেন। Ctrl+W দিলে ডকুমেন্ট ক্লোজ হবে।
তারপরে যদি আপনি F12 ক্লিক করেন তাহলে সেভ অ্যাজ করতে পারবেন, এবং যদি আপনি অল্টার F4 ক্লিক করেন তাহলে এক্সিট করতে পারবেন। এক্সিট করতে পারবেন মানে কি, আপনি এই যে ওয়ার্ড ফাইলটা থেকে বের হয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা এবারে দেখেন, আপনি যদি সেভ করেন, সেভ করার পরে আবার রিওপেন করতে চান, মনে করেন আপনি যদি একটা কিছু সেভ করেন, ধরেন আমি এটা সেভ করলাম, এই যে আমার এই আগের যেটা আমি যেখানে সেভ করেছিলাম, এই যে সিভি বানানোটা, কন্ট্রোল এস দিয়ে একটা জায়গায় সেভ করলাম, ডাউনলোডসে সেভ করে রাখলাম। আমি যদি এটা আবার রিওপেন করতে চাই তাহলে কয়ভাবে পারবো দেখেন, আমি এগুলোকে সব কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন আমি এই ফাইল দিস পিসিতে চলে যাব, দিস পিসিতে যাওয়ার পরে কোথায় সেভ করেছি, ডাউনলোডে সেভ করেছি। এই ডাউনলোডের মধ্যে গেলে দেখেন এখানে এই যে সামনে ঘুরঘুর করছে আমি কি কি করেছি এখানে, এই যে ওয়ার্ড ফাইল, এটা ওপেন করলাম, চলে আসছে। এভাবে করে আমরা মূলত ফাইলগুলোকে ওপেন করতে পারি। এবারে দেখেন, এবারে আমরা একটা পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ড ফাইলে এসে ওপেন করব এবং পিডিএফটাই ওয়ার্ডে পরিণত হয়ে যাবে সেইটা আমরা একটু দেখাবো। পিডিএফ যদি কোনো কিছু করি, মনে করেন আমি এই ফাইলটাকে পিডিএফ করলাম, এইটাকে আমি সেভ করার সময় F12 দিলাম, F12 দেওয়ার পরে এখান থেকে আমি এটা পিডিএফ বানাই ফেলাইলাম। এই যে এখান থেকে পিডিএফে ক্লিক করে যদি সেভ করে দেই তাহলে ওয়ার্ড ফাইলটা অটোমেটিক কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেছে। তো আমরা দেখলাম যে ওয়ার্ড ফাইলটা কীভাবে পিডিএফ করে, এটাও দেখে নিলাম। এখন এইটাকে যদি আমি এবার ওয়ার্ড করতে চাই তাহলে কি করব, তাহলে আমি সেমভাবে এই জায়গাটাতে যাব, ফাইলে চলে যাব। দেখেন এখানে ডাউনলোডে যাওয়ার পরে দেখেন এই যে আমার এখানে কিন্তু এই আছে হচ্ছে স্কিলস, এই লেখা আছে যে এইটাই আমরা একটু আগে পিডিএফ বানাইছিলাম, এটাই এখানে আছে। আমরা আমাদের মতো করে এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করে নেব। শুরুতে এমএস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করার পরে একটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব, নেওয়ার পরে কন্ট্রোল ও প্রেস করব। কি প্রেস করব? কন্ট্রোল ও দেওয়ার পরে আমি সেই যে পিডিএফটা যে জায়গায় রেখেছিলাম সেই জায়গাটাতে চলে যাব। এই যে পিডিএফ ফাইলটা একদম উপরেরটা, এটা দিয়ে আমি ওপেন করলাম। দেখেন আমার এই যে এখানে কি দিয়েছে যে ক্যান নট স্টার্ট দ্য কনভার্ট, এটা কি বলছে, কনভার্টেড পিডিএফ। ওকে, তাহলে আমরা কি করব, এখানে আমরা সামান্য কিছু লেখা নিই। হ্যাঁ, এখানে যেটা ঘটবে, আপনাকে কনভার্টেড পিডিএফ যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে দিবে না। কারণ হলো আমরা এটাকে একটু আগেই 1997 থেকে 2003 ভার্সনে সেভ করে লিখেছিলাম। ওকে, তাহলে আপনি যদি এখানে এই যে উইন্ডোজ ক্লিক করে ওকে করে দিলাম, এটা চলে গেল। আমরা যদি নর্মাল কিছু লিখি, যেমন দেখেন এই যে এটা এরকম কেন আসছে, এরকম আসছে তার কারণ হলো আমরা ওটাকে একটা ওল্ড ভার্সনে সেভ করে রেখেছিলাম। আমি যদি কন্ট্রোল এন দিয়ে আরও কিছু ডকুমেন্ট এখানে লিখি, মনে করেন এখানে লিখলাম SDFG সেমিকোলন LKJH, আরও উল্টাপাল্টা অনেক কিছু লিখে দিলাম এখান থেকে আমি। এখন এইটাকে আমি সেভ করলাম, এটাকে আমি সেভ অ্যাজ দিয়ে এইটাকে ডাউনলোডসের মধ্যে পিডিএফ বানাই ফেলাইলাম। এই যে পিডিএফ, এখানে পিডিএফ ক্লিক করে যদি সেভ দেই তাহলে পিডিএফ হয়ে গেল। তো আমরা কিন্তু আজকে যে স্কিলগুলো শিখলাম তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ তৈরি করব, এটা দেখলাম। এখন আমি এই পিডিএফটাকে আবার ওয়ার্ড ফাইল কিভাবে কনভার্ট করব, আমি এই যে ফাইলটা ওয়ার্ড ফাইল আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এই ওয়ার্ড ফাইলটাকেও আমি ডোন্ট সেভ করলাম না। এরপরে চলে গেলাম হচ্ছে ফাইলে। দেখেন এখানে ডাউনলোডসে আমি যেটা সেভ করলাম এই যে ASDFG এটা আছে। এখন আমি যদি একটা ওয়ার্ডের ফাইল খুলি, কন্ট্রোল ও দেই এখান থেকে, এবারে আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে গিয়ে এই যে ডকুমেন্টটা আছে এটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো এটা ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। এখানেও MS DOS ক্লিক করলাম, ডসে ক্লিক করার পরে ওপেন করলাম। ওকে, তো এটা দেখেন
আপনারা নিজেরা ট্রাই করবেন। ট্রাই করার পরে এটা এইভাবে আসছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার সফটওয়্যারে হয়তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে। আপনারা একটু ট্রাই করবেন। যদি এই সেম আপনাদের সিস্টেম একই, ট্রাই করার পরে যদি না পারেন, এটা আমি টেকনিক্যাল কোনো এরর হচ্ছে, এটা আমি কালকেও করেছি। এটা আবার দেখাই দেবো আপনাদের প্রয়োজন হলে। ঠিক আছে? পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন, এগুলা সফটওয়্যার থেকে, এই ওয়ার্ড থেকেও করা যায়। আবার অনলাইনে কিছু ফ্রি টুল আছে, যেমন পিডিএফ টু ওয়ার্ড, এখানে যদি আপনি লিখে সার্চ করেন এখান থেকেও পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি এখানে ক্লাসটা সমাপ্ত করতে চাচ্ছি। এরপরে দেখেন, এরপরে আছে স্ক্রল বার। হ্যাঁ, স্ক্রল বারটা একটু দেখবো, তারপরে অনেক কিছু আছে। আচ্ছা, তো দেখি শেষ করেই যাবো আজকে যতটুকু আছে। আচ্ছা, যতটুকু আছে মোটামুটি অনেক জায়গা আছে। আমরা কালকে বাকিগুলো শেষ করব, কারণ দেখতে পাচ্ছি অনেকগুলো টপিক এখনো আমার আছে। টার্গেট নিয়েছিলাম পুরোটা আজকে শেষ করার। হ্যাঁ, পরের ক্লাসে ইনশাল্লাহ বাকি কাজগুলো কমপ্লিট করব। আজকে আপনারা যে হোমওয়ার্ক করবেন সেটা হচ্ছে, আমরা যে টেমপ্লেট ইউজ করেছি না, ওখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিজের ইনফরমেশনগুলো বসিয়ে নিজে নিজে চেষ্টা করবেন যতটুকু পারেন। নিজে নিজে একটা সিভি না, একটা বার্থডে ইনভাইটেশন কার্ড তৈরি করবেন। বার্থডে ইনভাইটেশন কার্ড হতে পারে, অথবা ঈদুল আজহা ইনভাইটেশন কার্ড তৈরি করবেন আপনারা। ওখানে ঈদুল আজহার একটা ইনভাইটেশন কার্ড তৈরি করবেন, অথবা কোনো একটা সামাজিক অনুষ্ঠানের নাম দিয়ে, হতে পারে দুর্গা পূজা, হতে পারে সরস্বতী পূজা, হতে পারে ঈদুল আজহার কোনো একটা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যে কোনো একটা নাম দিয়ে আপনি এখানে এটা ক্রিয়েট করবেন। এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আমরা রেকর্ডটা স্টপ